ধন্যবাদ আপনাকে। আসলে কতটুকু করতে পেরেছি এটা তো আসলে আমি বলবো না, বলবে আমাদের এই ওয়ার্ডের যারা সাধারণ জনগণ তারা। তবে আমি এতটুকু বলতে পারি যে আমাদের 5 বছর মেয়াদকালের ভিতরে একজন এই ওয়ার্ডের আপামর জনগণের আহ, নির্বাচিত একজন জনপ্রতিনিধি হিসেবে আমার পক্ষ থেকে যতটুকু করার দরকার ছিল বা করার সামর্থ্য ছিল তার পুরোপুরি চেষ্টা করেছি। বিশেষ করে আপনি জানেন যে আমাদের দীর্ঘদিনের যে সমস্যাগুলো ছিল, যে এগুলো জনগুরুত্বপূর্ণ সমস্যা, কিন্তু সেগুলো কখনোই আমলে নেওয়া হয়নি। কোনো জনপ্রতিনিধি এর আগে এই ধরনের সমস্যাগুলোকে আমলে নেয়নি। আপনারা জানেন যে আমাদের নাজিমউদ্দিন রোড একটি একটি গুরুত্বপূর্ণ একটি এলাকা। এই এলাকা দিয়েই আসলে আপনার এটাকে বলা হয় পুরাতন ঢাকায় ঢোকার প্রবেশ পথ। আপনি যখনই নতুন ঢাকা থেকে, আপনি ঢাকা ইউনিভার্সিটির ভিতর থেকে যখনই আপনি পুরান ঢাকার চকবাজারে যেতে চাবেন, মৌলভীবাজার এলাকা যেতে চাবেন, তখনই আপনাকে কিন্তু এই নাজিমউদ্দিন সড়কটি হয়েই আপনাকে ঢুকতে হবে। এই সড়কের অবস্থা এখানে আপনি জানেন যে অল্প অল্প বর্ষণেই এই এলাকা আপনার তলিয়ে যেত পানিতে। এই সমস্যাটা সমাধানের জন্য আমরা 17 সালে যেমন উদ্যোগ নিয়েছিলাম, 17 সালের পর আমরা বেশ অনেকগুলো বছর খুব ভালোভাবেই জলবদ্ধতা মুক্ত অবস্থাতেই নাজিমউদ্দিন রোড ছিল। আমরা ইদানিং ধরে লক্ষ্য করছি যে গত 1 বছর সময় ধরে এখানে আবার নতুন করে কিছুটা মানে পানি আবার জমে যাচ্ছে। আমরা একটা জানতে চাইলাম যে কি কারণে আমরা যেখানে একটা পাইপলাইন স্থাপনের কাজ করেছি এর আগে 17 সালে, আজকে থেকে প্রায় 7 বছর আগে, তো কি কারণে আবার নতুন করে আবার পানি জমতেছে। তো সেটার জন্য আমি মেয়র সাহেবকে যখনই এই প্রবলেমটাকে অ্যাড্রেস করলাম যে এই ধরনের প্রবলেম আবার আবার একই সমস্যা আবার কেউ 7 বছরের মধ্যে একটা কাজ করা হয়েছে, এটা তো একটা টেকসই কাজ করা হয়েছিল। আপনার কাজটি করা হয়েছিল চাংখারপুল মোড় থেকে শুধু নাজিমউদ্দিন রোড এলাকার পানি আপনার ইয়ে করার জন্য, নির্গত হওয়ার জন্য আপনার নাজিমউদ্দিন রোড হয়ে চকবাজার হয়ে বেড়িবাঁধ পর্যন্ত পাইপলাইন স্থাপন করা হয়েছিল। তো সেই 7 বছরের মাথায় আবার কেন পানি জমতেছে? তো মেয়র সাহেব ওই জিনিসটাকে অতি গুরুত্ব সহকারে নিয়েছেন এবং উনি একটি আপনার আউটসোর্সিংয়ের মাধ্যমে একটি একটি দলকে দায়িত্ব দিয়েছেন যে তারা একটা কনসালটেন্ট ফার্মকে দায়িত্ব দিয়েছেন যে তারা এই কারণটা খুঁজে বের করবে যে কী কারণে পানি আবার জমতেছে। সেই কনসালটেন্ট কোম্পানি তারা ফাইন্ডিংসটা দিল যে বেড়িবাঁধ এলাকা থেকে আমাদের এই 27 নম্বর আমাদের এই অত্র এলাকার সীমানায় যতটুকু যে এলাকাগুলো আছে প্রায় 8 ফুট নিচু, যে কারণে স্বাভাবিকভাবে পানি এই এলাকা থেকে যায় না। এবং আমরা ঐতিহাসিকভাবে জানি অনেক আগে থেকেই যে চাংখারপুল, নাজিমউদ্দিন রোড, হোসেন দালান, এইসব এলাকা, বক্সিবাজার, এইসব এলাকা সবসময় বৃষ্টি হলেই পানি জমতো, এখানে নৌকা চলতো। তো আমরা হয়তো ওই যে পাইপলাইনটা যে স্থাপন করেছি, পাইপলাইন স্থাপনের কারণে হয়তো সাময়িক একটা সমাধান করা গেছে, কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা হচ্ছে এইটাই যে আমরাকে এখন এইটা নিয়ে ভাবতে হবে যে 8 ফুট নিচু এলাকাকে কিভাবে আমরা কাভার করে এই পানিটাকে আমরা বুড়িগঙ্গার মধ্যে যাতে আমরা ফেলতে পারি, বেড়িবাঁধ দিয়ে বুড়িগঙ্গার মধ্যে ফেলতে পারি, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি জানেন যে এই পুরাতন ঢাকায় একদিকে যেমন নাজিমউদ্দিন রোডে ঢোকা যায়, আরেকটা হচ্ছে বকশীবাজার এলাকা দিয়ে ঢোকার রাস্তা, যেটা আপনারা জানেন যে কারা অধিদপ্তরের সামনে যে আলিয়া যে যে মাঠটি, নবকুমার মাঠ, সেটি এখন বকশীবাজার মাঠ আপনি জানেন। এই বকশীবাজার মাঠের সামনে সব দিকে রাস্তাটি প্রশস্ত ছিল, শুধুমাত্র এই বটলনেক যেটাকে বলে, যে এটার একটা মুখে এসে মুখটা শুরু হয়ে গেছিল। মাননীয় মেয়র সাহেব এই বিষয়টিকে দেখেছেন, সরেজমিনে এসে দেখে গেছেন এবং দেখে উনি একটা জিনিস অনুধাবন করলেন যে এই রাস্তাটাকে প্রশস্ত না করলে এখানে যানজট লেগেই থাকবে। যে কারণে উনি এই রাস্তার সম্প্রসারণ করতে গিয়ে রাস্তার মধ্যে পেলেন হলো মসজিদ। এখন মেয়র সাহেব চিন্তা করলেন যে আমি মসজিদটাকে তাহলে রিপ্লেস করতে হবে, কারণ মসজিদ চলে আসছে রাস্তায়। তো এইটা একটা, আপনি জানেন যে এটা এইটা এমন একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটি কিন্তু এটা সাহসী সিদ্ধান্ত নিতে হবে, কারণ মসজিদের ব্যাপারে, ধর্মীয় অনুভূতির ব্যাপারে সবার কিন্তু একটা আহ, যারা আমরা আপামর জনগণ তাদের কিন্তু একটা দুর্বলতা থাকেই। তো সেই দুর্বলতায় আপনি জানেন যে এইরকম একটা সাহসী সিদ্ধান্ত মেয়র সাহেব নিয়েছেন এবং ইতিমধ্যেই আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে মসজিদের কাজটি এখন চলমান।
মসজিদের যে জায়গাটা নির্ধারণ করা ছিল সেইখানেই মসজিদ নির্মাণটা হচ্ছে। রাস্তার উপর মসজিদ চলে আসছিল, সেটা অপসারণ করে সেখানে নতুন মসজিদের জায়গা নির্ধারণ করে দিয়ে, যেটা আগেই ছিল মসজিদের জায়গা, সেই মসজিদের জায়গায় মসজিদ নির্মাণ হচ্ছে। চলমান উন্নয়ন প্রকল্প নাম্বার 2। চলমান উন্নয়ন প্রকল্প নাম্বার 3 হচ্ছে এই ওয়ার্ডে বজ্র যত মানে যেখানে সেখানে পড়ে থাকতো, এই বজ্রগুলোকে আপনার একটা নির্দিষ্ট স্থানে আপনার স্থানান্তর করার জন্য মেয়র সাহেব প্রতি ওয়ার্ডে একটা এসটিএস নির্মাণের পরিকল্পনা করেছেন। আপনারা জানেন আমাদের শিক্ষা বোর্ড অফিসের পাশে একটি সিটি কর্পোরেশনের নিজস্ব ভূমি আছে, সেই ভূমিতে বজ্র স্থানান্তর কেন্দ্র কেন্দ্র যেটাকে এসটিএস বলি আমরা, এসটিএস নির্মাণের কাজ ইতিমধ্যেই চলমান। এটা হচ্ছে উন্নয়ন প্রকল্প নাম্বার 3। উন্নয়ন প্রকল্প নাম্বার 4 হচ্ছে, আপনি জানেন আমাদের এলাকায় একটা কমিউনিটি সেন্টার ছিল, সেটি ভঙ্গুর অবস্থায় ছিল, মানে পুরাতন হয়ে গেছিলো। 40 বছরের পুরাতন যে কোনো ভবনকে আমরা ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে গণ্য করি। সিটি কর্পোরেশনের মানে আইন অনুসারে আমরা 40 বছরের পুরাতন যে কোনো ভবনকে আমরা ঝুঁকিপূর্ণ মনে করি। এখন সেই সেটির বয়স 40 বছরের অধিক, মানে 50 বছরের কাছাকাছি ছিল। তো ঝুঁকিপূর্ণ বিধায় সেই কমিউনিটি সেন্টারটি ভেঙে ফেলতে হয়েছে। ভেঙে অত্যাধুনিক মানের, যেটি ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডে নির্মিত হতে যাচ্ছে একটি কমিউনিটি সেন্টার। এই ওয়ার্ডের জনগণের, যাতে মানুষ অত্যন্ত স্বল্প মূল্যে যাতে তারা তাদের কমিউনিটি সেন্টারের সার্ভিস যেটা বলে সেই সার্ভিসটা যাতে পায়, সেই জন্য একটা অত্যাধুনিক মানের কমিউনিটি সেন্টার তৈরি হচ্ছে। কমিউনিটি সেন্টারের সাথে আপনি ব্যায়ামাগার, এরপর আপনার লাইব্রেরি, এরপর আপনার আপনার আরও যা যা আপনার ধরেন সেই কাজগুলো সেখানে থাকবে। মানে একটা ইউটিলিটি সেন্টার, এটা শুধু একটা কমিউনিটি সেন্টার না, এখানে আরও বিভিন্ন রকম মাল্টি ফাংশনাল সেটা তৈরি হচ্ছে আপনার ঢাকেশ্বরী মন্দিরের উল্টা দিকে খালিকৃত জায়গায় আপনি দেখছেন। সেখানে ইতিমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে এবং সেই দরপত্র অনুসারে হয়তো ঠিকাদার নিয়োগ হয়ে গেলে অল্প সময়ের মধ্যেই দেখবেন যে আপনি কাজ শুরু হয়ে গেছে। উন্নয়ন প্রকল্প নাম্বার 5, আপনারা জানেন যে বকশিবাজার খেলার মাঠ, যেটা আলিয়া মাদ্রাসার মাঠ, এই মাঠের অবস্থাটা ছিল অত্যন্ত, মানে চারপাশে আপনার দেয়ালের যে বাউন্ডারিটা ছিল সেটা দেয়ালের বাউন্ডারি ছিল। মেয়র সাহেব এটাকে উন্মুক্ত করার জন্য, উন্মুক্ত করার চিন্তা ভাবনা থেকেই উনি এই বাউন্ডারি কাজটা করে দিয়েছেন। ওখানে উনি এখন দেখবেন যে নয়ন অবিরাম তারা একটা বাউন্ডারির ব্যবস্থা করেছেন। এবং এটা মানে মেয়রের কনসেপ্টটা ছিল এরকম, মেয়র সাহেবের কনসেপ্ট ছিল এরকম যে আহ, ভিতরে খেলার মাঠে আমাদের ছেলে মেয়েরা খেলছে, এই দৃশ্যটা যাতে বাইরে রাস্তা দিয়ে যারা যাচ্ছে তারা যাতে উপভোগ করতে পারে যে ছেলে মেয়েরা খেলছে। এই কনসেপ্ট থেকেই কিন্তু উনি আসলে এটাকে উন্মুক্ত করে দিয়েছেন। এবং আপনি জানেন যে এটার যে প্রধান ফটক, সেই ফটকের উনি নতুন করে নির্মাণ করে দিয়েছেন। এবং এখন আপনি বলতে পারেন যে আলিয়ার যে সাবেক যে আলিয়া খেলার মাঠ, সেটা আসলে এলাকার ছেলে মেয়েদের জন্য খেলার উপযোগী করে তৈরি করা হয়েছে, মাঠের উন্নয়ন করা হয়েছে। আমাদের সামনে আরেকটি পরিকল্পনা রয়েছে, এই এলাকায় কোনো কাঁচা বাজার নেই। তো আমরা কাঁচা বাজার নির্মাণের প্রকল্প আমরা নিয়ে চিন্তা ভাবনা করছি এবং এটার জন্য একটা উপযুক্ত স্থান নির্বাচনের চিন্তা মানে আমরা খুঁজতেছি, এবং পাওয়া গেলেই আমরা এখানে কাঁচা বাজার নির্মাণের একটা ব্যবস্থা করব। তো এই মেয়র সাহেবের একটি লক্ষ্য ছিল যে প্রতিটা ওয়ার্ডে একটা কাঁচা বাজার, একটা খেলার মাঠ, এরপর আপনার একটা বজ্র স্থানান্তর কেন্দ্র যেটাকে এসটিএস বলে, একটা কমিউনিটি সেন্টার, এগুলো থাকবে প্রতিটা ওয়ার্ডেই। আমাদের ওয়ার্ডে সার্বিক চিত্রটা হচ্ছে আমাদের ওয়ার্ডে এই 4টির কাজই চলমান। মেয়র সাহেব যে আপনার টার্গেটগুলো দিয়েছিল, উন্নয়ন উন্নয়ন যে উনি একটা মানে উনি যেটা সুষম উন্নয়ন করতে চান প্রতিটা ওয়ার্ডেই যাতে এই 4টা জিনিস থাকে, তো সেই প্রেক্ষাপটে আমাদের ওয়ার্ডে ওই 4টি কাজ মানে চলমান। এবং এই 4টি কাজ সম্পন্ন হলে আমি বলতে পারবো যে আমাদের যে আদর্শ ওয়ার্ড বলে যে কথাটা, মেয়র যেটাকে বলে স্মার্ট ওয়ার্ড বা আদর্শ ওয়ার্ড, তো আমরা সেই স্মার্ট ওয়ার্ডের দিকেই আসলে আমরা যাচ্ছি, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। বিগত 4 বছরে 110 কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। তো 110 কোটি টাকার উন্নয়ন প্রকল্প আপনি আশপাশের কোনো ওয়ার্ডে আপনি কর্পোরেশনে গিয়ে খবর নিয়ে দেখেন যে এত উন্নয়ন প্রকল্প কিন্তু আমার মনে হয় না, আশপাশে দূরের কথা, আপনি
আরও দূরে ওয়ার্ডে যান, এত এককভাবে কোনো একটা ওয়ার্ডে এত বেশি উন্নয়ন প্রকল্প নেওয়ার অন্য কোনো ওয়ার্ডে নিয়েছে বলে আমার মনে হয় না।